সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আমাদের কিছু প্রয়োজনীয় সংজ্ঞা গোলীয় দর্পণ সংক্রান্ত বা কিছু প্রতীক যদি আমরা না পড়ি, আমাদের রশ্মিচিত্র এঁকে গোলীয় দর্পণে বিম্ব তৈরি করাটা অনেক কঠিন হবে। এখন দেখো এগুলো আমরা জিনিসগুলো চিনব, প্রতীক বলছি আর সংজ্ঞা বলছি, অথবা আমি সংজ্ঞাগুলো আসলে লেখাবো না, সংজ্ঞাগুলো বইতে আছে, অনেক সময়ের দরকার হবে, সেজন্য ক্লাস ছোটো করতে হবে। কিন্তু জিনিসগুলো আমি চিত্র এঁকে ডিটেলস বুঝিয়ে দেবো। সংজ্ঞা আমি মুখে বলবো কিন্তু লিখবো না, ঠিক আছে? তোমরা দয়া করে বইটা থেকে দেখে নেবে। এখন দেখো তাহলে এগুলো শেখা আমাদের কেন বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখো 1 নাম্বার মেরু, একটা একটা করে দেখব। মেরু, এখন মেরু মানে হচ্ছে পোল। পোলকে আমরা পি দিয়ে প্রকাশ করব। ধরো এটা একটা গোলীয় দর্পণ। আমি বিশেষ করে অবতল দর্পণ দেখাবো, অর্থাৎ বাইরের পৃষ্ঠ পারা, ভিতরের পৃষ্ঠ প্রতিফলক। এখন এই গোলীয় দর্পণ, যে গোলীয় দর্পণের অর্থাৎ মধ্যবিন্দুটাকে মেরুবিন্দু বলে। এখানে মেরুবিন্দু দেখানোর জন্য আমি একটা ভিন্ন কালার ব্যবহার করব। এই যে এটা হচ্ছে পি বিন্দু, এটাই পোল বা মেরু, এটাই মেরু। আর যদি পাশাপাশি একটা উত্তল দর্পণ দেখানোর চেষ্টা করি, এখানেও মাঝামাঝি এই বিন্দুটা, এটাই মেরু, এই বিন্দুটা এটাই মেরুবিন্দু। পোল থেকে পি। এখন দেখো তাহলে, অর্থাৎ আমরা যদি হিসেব করি, এটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণের সবচেয়ে ভিতরের বিন্দু বা সর্বনিম্ন বিন্দু, আর উত্তল দর্পণের সর্বোচ্চ উপরে বা সর্ববহিস্থ বিন্দু হচ্ছে কি মেরুবিন্দু বা পি। তাহলে আমরা মেরুবিন্দু বলতে চিনলাম কি, অর্থাৎ গোলীয় দর্পণের মধ্যবিন্দুটাই হচ্ছে কি মেরু, মাঝামাঝি, দর্পণটার মাঝামাঝি। আরও ক্লিয়ার করার জন্য বলবো, এই যে অবতল দর্পণ হলে অবতল দর্পণের সর্বনিম্ন সর্বভিতরের বিন্দু, আর উত্তল দর্পণ হলে সর্ববহিস্থ বা সর্ববাহিরের বিন্দু হচ্ছে কি যে মেরু। আমরা দেখলাম বক্রতার কেন্দ্র। 2 নম্বর, বক্রতার কেন্দ্র। এখন দেখো বক্রতা বলতে এখানে নিশ্চয়ই বাঁকা সংক্রান্ত কোনো বিষয়। এটা অবশ্যই কি একটা গোলকের অংশ বিশেষ, আনুমানিক। এটা একটা গোলক, কল্পনা করো এটা একটা গোলক। তাহলে এটা হচ্ছে গোলকের অংশ বিশেষ, কোন একটা গোলক থেকে কাটা। তাহলে গোলকের যে কেন্দ্র তাকে বলবো বক্রতার কেন্দ্র। তাহলে এটাকে আমি একটা অবতল দর্পণ কল্পনা করি, অর্থাৎ বাইরে পারা, ভিতরের প্রতিফলক। এই যে সেন্টার সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। গোলীয় দর্পণ এটা, ধরো এম প্রাইম, এটাই দর্পণ। গোলীয় দর্পণ এম প্রাইম, যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। সেন্টার সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। একইভাবে আমি যদি উত্তল দর্পণ দেখাই, সেখানেও একইভাবে কেন্দ্রটা এভাবে কল্পনা করতে হবে। নাম্বার 3, বক্রতার ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধ বলতে তো আর কে বুঝি, রেডিয়াস আর। এখানে সেন্টার সি, রেডিয়াস আর। তো একইভাবে আমরা একটা অবতল দর্পণ কল্পনা করি। এটাও একটা গোলকের অংশ বিশেষ কিনা এটা বোঝার জন্য আঁকছি। এখানে কোনো গোলকের প্রয়োজন নেই, বোঝার জন্য আঁকছি। এখানকার কেন্দ্র এটা সি। এই যে এখান থেকে এতটুকু, অর্থাৎ মেরু পি থেকে, এটা এম প্রাইম দর্পণ, মেরু পি থেকে এই বক্রতার কেন্দ্র সি পর্যন্ত যে দূরত্ব, সেটাই রেডিয়াস আর, সেটাকেই বলা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ মেরু থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব,
সেটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। কারণ কি জন্য? এটা যদি একটা গোলক কল্পনা করি, যে গোলকের অংশবিশেষ এখানে একটা কেন্দ্র থাকবে, তো কেন্দ্র থেকে আমরা এটা যদি একটা বৃত্ত কল্পনা করি, তাহলে এই তার একটা সাইড বা পরিধির সাথে যুক্ত, সেটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। তাহলে আমরা এখানে দেখাবো মেরু হচ্ছে কি পি, বক্রতার কেন্দ্র হচ্ছে সি, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে কি আর, রেডিয়াস আর। তাহলে আমরা এখন তিনটে শিখলাম, 1 2 3। প্রধান অক্ষ 4। প্রধান অক্ষ এখানে 2টি চিত্র আঁকা লাগবে, প্রয়োজন বোধে আমি কিছু চিত্র মুছে দেব। এখন আগে প্রধান অক্ষ করে ফেলি। এখন দেখো, আমি একটা অবতল দর্পণ আঁকি, আর একটা উত্তল দর্পণ আঁকবো। কিভাবে? বাইরের পৃষ্ঠ পারা এম প্রাইম দর্পণের, আর এটা তার সেন্টার সি। আবার এম প্রাইম একটি দর্পণ, আর এখান থেকে সেন্টার সি। এখানে হচ্ছে ভিতরের পৃষ্ঠ পারা। ভিতরের পৃষ্ঠ পারা মানে আমরা এর আগের ক্লাসে শিখেছি এটা হচ্ছে উত্তল দর্পণ, আর বাইরের পৃষ্ঠ পারা মানে আমরা আগের ক্লাসে শিখেছি এটা হচ্ছে অবতল দর্পণ। এখন দেখো, আমরা প্রধান অক্ষ বলতেছি, প্রধান অক্ষ একটা মেইন একটা এক্সিস, প্রিন্সিপাল এক্সিস বলা হয়। তাহলে এটা এটা কীভাবে হচ্ছে? এটা আমরা বলতে পারি মেরু পি এবং সেন্টার সি। মেরু পি এবং সেন্টার সি দিয়ে যে অক্ষটা যায় সেটা হচ্ছে কি প্রধান অক্ষ। তাহলে মেরুবিন্দু আর বক্রতার কেন্দ্রগামী সরলরেখাটা হচ্ছে কি প্রধান অক্ষ। এরপর এখান থেকে গৌণ অক্ষ পড়িয়ে ফেলা যাবে। আমি গৌণ অক্ষটা এর পাশেই দেখাচ্ছি। ধরো শুধুমাত্র না, আমি আরেকটা চিত্র দিয়ে দেখাই, সরি, তাহলে মুছে ফেলা যাক। আমরা এখন কয়টা শিখলাম? আমরা 1 2 3 4টা শিখলাম। প্রধান অক্ষের পর আমি গৌণ অক্ষটা দেখিয়ে দিতে চাচ্ছি, এর চিত্র থাকা অবস্থায় সুবিধা হবে। এটা হবে কি 5 নাম্বার, সরি, গৌণ অক্ষ। এখানেও আমি 2টি চিত্র আঁকবো। আচ্ছা, একটা দেখাই। এম প্রাইম দর্পণ, তারপর সিটা হচ্ছে তার সেন্টার, এটা মেরু পি। এখন দেখো, মেরু বিন্দু ব্যতীত অন্য যে কোনো অক্ষকে বলবো আমরা গৌণ অক্ষ। তাহলে এই যে এটা গেল, বা এই যে এখান থেকে এটা, অর্থাৎ বক্রতার কেন্দ্রগামী মেরুবিন্দু ছাড়া বক্রতার কেন্দ্রগামী যে কোনো সরলরেখাকে আমরা কি বলবো? গৌণ অক্ষ বলবো। তাহলে এটা সহজ করার জন্য আমি একটা কাজ করি, এটাকে ও, এটাকে এন বলি, অর্থাৎ ও সি, ও অথবা সি এন সি, এগুলো কি গৌণ অক্ষ। এটা ক্লিয়ার করি। এখানে পিসি এটা প্রধান অক্ষ, পিসি। তাহলে এখানে গৌণ অক্ষ, এখানে ও সি এন সি, এগুলো সব গৌণ অক্ষ। তাহলে এই দুটোর মধ্যে এই কন্ট্রাস্টলি আমরা যদি পড়ি, তুলনা করে প্রধান অক্ষ বলবো অবশ্যই মেরু এবং বক্রতার কেন্দ্রগামী যে সরলরেখা সেটা হচ্ছে কি প্রধান অক্ষ। আর মেরু ছাড়া বক্রতার কেন্দ্রগামী দর্পণের উপর অন্য যে কোনো জায়গা থেকে যদি হয় তখন সেটা গৌণ অক্ষ। তাহলে আমার এখানে ওসিটা আর এনসিটা সবগুলোই গৌণ অক্ষ। এখানে কিন্তু অনেকগুলো গৌণ অক্ষ আঁকা যাবে, কিন্তু প্রধান অক্ষ কয়টা? একটাই প্রধান অক্ষ। প্রধান অক্ষ একটাই, আর কিন্তু গৌণ অক্ষ অনেকগুলো আঁকা যাবে। এগুলো আমার মুছে ফেললেই সুবিধা হবে। তাহলে বাকি এখানে প্রধান অক্ষ আর গৌণ অক্ষ গেল।
এবার প্রধান ফোকাস, প্রধান ফোকাস নাম্বার 6। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা রশ্মিচিত্র যখন আঁকবো এই প্রধান ফোকাসটাই আমাদেরকে খুব ভালো মতো চিনতে হবে। এফ, এখন দেখো আগে থেকে ফোকাস এফ লিখে দিলাম। আমি দুইটা চিত্র আঁকবো এখানে, একটা হলো অবতল দর্পণ, একটা কি উত্তল দর্পণ। আর দুইটার কেন্দ্র এবং দর্পণকে চিহ্নিত করি। এটা এম, এম প্রাইম, তার সেন্টার সি, এম, এম প্রাইম, তার সেন্টার কি সি। এতটুকু আমরা দেখে ফেললাম। তাহলে প্রধান ফোকাস কি? আমরা যখন দর্পণের সামনে কোনো বস্তু রাখি তখন তার বিম্ব গঠিত হয়, কখনো সদ্বিম্ব, কখনো অসদ্বিম্ব, অথবা বাস্তব এবং অবাস্তব বিম্ব। দর্পণের সামনে হলে সেটা বাস্তব, দর্পণের পিছনে হলে সেটা অবাস্তব। তাহলে বস্তু থেকে যখন আলোক রশ্মি যায় দর্পণের উপর বাধা পেয়ে প্রতিফলিত হয়ে সেটা আবার ফেরত আসে। এখন আমরা সমান্তরালে কতগুলো আলোক রশ্মি পাঠাবো, ধরো সমান্তরালে কিছু রশ্মি পাঠাবো, তারপর সেটা একটা বিন্দু দিয়ে সেটা বের হয়। সাপোজ এখান থেকে আরেকটা পাঠাবো, ঠিক এই বিন্দু দিয়ে সেটা আবার বের হয়ে চলে যায়। এই যে পাঠালাম, বাধা পেয়ে ফেরত গেল, সেটাই প্রতিফলন। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, নির্দিষ্ট বিন্দু, এটাই এফ, ফোকাস এফ। এটা এই নির্দিষ্ট বিন্দু হচ্ছে কি, যেখানে মিলিত হলে সেটা হচ্ছে ফোকাস এফ। সেটা অবতল দর্পণে সরাসরি মিলিত হয় দর্পণের সামনে, তখন সেই বিন্দুটা হচ্ছে বাস্তব। আর উত্তল দর্পণে কি হয়, আমরা যেহেতু দর্পণের সামনেই বস্তু রাখবো, দর্পণের এই যে দর্পণের সামনে বলতে এদিকেই, ভিতরে না, এদিকে তো পারা, তখন সমান্তরালে কোনো আলোক রশ্মি যখন যায় মনে হয় একটা বিন্দু থেকে আলোক রশ্মি এভাবে ফেরত যাচ্ছে, এভাবে ফেরত যাচ্ছে, এরকম এরকম মনে হয়। আবার দেখাচ্ছি, এদিক থেকে একটা দেখাচ্ছি, এটা মনে হচ্ছে এখান থেকে এভাবে ফেরত যাচ্ছে। তাহলে এই বিন্দুটা, এটাই ফোকাস এফ। আবার বলছি, প্রধান ফোকাস আলোক রশ্মি যখন সমান্তরালে গোলীয় দর্পণের উপর পড়ে, বিশেষ করে অবতল দর্পণে পড়ে, তখন সমান্তরাল রশ্মিগুচ্ছ একটা বিন্দুতে মিলিত হয়। আর উত্তল দর্পণে আলোক রশ্মি যখন সমান্তরালে যায়, দর্পণের পিছনে প্রধান অক্ষের উপর যে কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এটা মিলিত হয়, সেটা অভিসারী। যেটা আসছে বলে মনে হয় ছড়িয়ে যায় সেটা হচ্ছে অপসারী। তাহলে দেখো, অবতল দর্পণের ফোকাস সেটা বাস্তব, উত্তল দর্পণের ফোকাস সেটা কি অবাস্তব, সেটাকেই বলা হচ্ছে প্রধান ফোকাস। নিশ্চয়ই বোঝাতে পারছি। আর যদি এখানে যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে আমাকে, কি আমি বুঝিনি, তাহলে অন্য একটা ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করা হবে। এখন দেখো তাহলে এই যে প্রধান ফোকাস পর্যন্ত আমরা বুঝলাম। ফোকাস দূরত্ব এবং ফোকাস তল, এটা আরও সহজে আমরা এখান থেকে বুঝে ফেলতে পারবো। ফোকাস দূরত্ব নাম্বার 7, আমরা প্রধান ফোকাস চিনলেই ফোকাস দূরত্ব খুব সহজ। ফোকাস দূরত্ব এটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। আমি ছোট এফ দিচ্ছি, এটা অন্য কালিতে দিলে সুবিধা হয়। ফোকাস স্মল এফ। তাহলে এভাবে নিই, আমি একটা অবতল দর্পণ নিলাম, এটা তার সেন্টার সি, এম, এম প্রাইম হচ্ছে আমাদের সেই দর্পণ। ফোকাসটা কোথায়, এফটা কোথায়, এই এখানে, এটা হচ্ছে আমাদের মেরু। এখন মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেটাই ফোকাস দূরত্ব, মেরু থেকে ফোকাস। আর আমরা যদি সেটা এখানে হিসেব করি, কোনটা, কোন একটা উত্তল দর্পণে, কোনো সমস্যা নেই, উত্তল দর্পণের সেন্টার আমরা দেখাবো এম, এম প্রাইম, এটাও সেন্টার সি এখানে, এটার ফোকাস এখানে। তাহলে দর্পণের পিছন দিকে কোনো সমস্যা নেই, সেটা হবে অবাস্তব। এই যে এখান থেকে এখানে স্মল এফ, এটা হচ্ছে তার মেরু পি।
পি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। এবার আমরা দেখব ফোকাস তল। এটা একটু কল্পনা করা লাগবে। ফোকাস তল, এটা একটা তল, প্রধান ফোকাসের উপর কল্পিত একটা 90 ডিগ্রিতে একটা তল। একটা চিত্র এঁকে দেখাই। এটা সেন্টার সি, মেরু পি, ফোকাস এফ। এই ফোকাসের উপর লম্বভাবে কল্পিত একটা তলকে বলা হয় ফোকাস তল। ফোকাসের উপর কল্পিত তল। তাহলে আমরা ফোকাস দূরত্ব কি, ফোকাস তল কি সেটা দেখলাম। আমি এখানে অবশ্যই দুঃখের সাথে জানাচ্ছি আমি এখানে সংজ্ঞাগুলো লিখে লিখে দিইনি, তোমাদেরকে বলছি বইয়ের সহযোগিতা লাগবে। আমি লিখে লিখে দিতে গেলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, অনেকটা তোমরা দেখতে চাইবে না। ধন্যবাদ সকলকে।